হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আমাদের অবস্থা মোটামুটি। বাইরের অবস্থা দেখছো খুবই খারাপ, পুরো রাস্তাটা জল জমে গেছে, মানে যা তা অবস্থা। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও অবধি বৃষ্টি। আমি জানি না ম্যাগুটা আজকে মানে ভিজবেই, যদিও ওকে নিচে নিয়ে যাবে, কিন্তু তাও জল তো লাগবেই, বলো কি জানি কি হবে। আর আমার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে। কালকে লোক এসেছিল, লোক এসে একদম আলটিমেটাম দিয়ে গেছে, বলেছে যে এখন একটা পার্ট খারাপ হয়ে গেছে, যে পার্টটা কি গিয়ার না কি নাম, সেই পার্টটা সারাতে এখন প্রায় 8-9 হাজারের ওপরে খরচ, এবং সেটারও কোনো ঠিক নেই, মানে আবারও যে কিছু খারাপ হবে না তার কোনো গ্যারান্টি নেই। উনি বললেন যে এটার পেছনে আর খরচা করবেন না, এইবারে আপনি কিনে ফেলুন, কেননা আর এ টানতে পারছে না। যে কারণে ওয়াশিং মেশিনও দেখো ওখানে চালু করিনি, বন্ধ আছে। কাপড় জামার অবস্থা দেখো, সমস্ত দরজায় দোয়া, টেবিলে দোয়া। কালকে কিচ্ছু শুকোয়নি, কেননা কালকে ওয়াশিং মেশিন চলতে চলতে আর বন্ধ হয়ে গেছে জানো। যে কারণে আমি খুব ভালো তো নিংড়োতে পারি না, সে কোনো মতে মানে সব নিংড়ে নিংড়ে শুকোতে দিয়েছি, কিচ্ছু শুকোয়নি। তাও যদি বাইরে রোদ থাকতো, বৃষ্টি না হতো, তাহলেও হয়তো শুকিয়ে যেত, কিন্তু সমানে বৃষ্টি হচ্ছে, সেই জামা কাপড় কিচ্ছু শুকোয়নি। খুব অবস্থা খারাপ জানো, ঘরদোর পুরো অন্ধকার ভূতের মতো। দেখতে পাচ্ছ, এক একটা গাড়ি গেলে বোঝা যায় কি অবস্থা। আমাদের এখানে একটা বাগান আছে, সেই বাগানটাতে অবধি পুরো জল জমে গেছে। দেখো জল থই থই করছে একদম। আর বৃষ্টি থামারও কোনো লক্ষণ নেই, কেননা আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো বর্ষা, মেঘে মেঘ। দাঁড়াও, এই দেখো এবার দেখেছো কি জল জমে গেছে। আবার মেঘও ডাকছে জানো, তার মানে এখনো আরো বৃষ্টি হবে। কি ভূতের মতো অবস্থা আমার। দেখো কি তোমাদের দেখাবো, কি আর আমি দেখবো। ঘর বাড়ি ফাঁকা, কোনো লোক নেই, এই ম্যাগুকে নিয়ে একা একা ভূতের মতো চালাই। এই পর্দা ফর্দা সরাই, যেটুকু আলো আসে। এই যে এখানে আমার ছোট মেয়ে বসে আছে অন্ধকারের মধ্যে। পর্দাগুলো সব সরিয়ে দিয়েছি, তাতেও কোনো সেরকম বিরাট আলোয় আলোময় হলো না। এই তোমাদের পুরো গোল করে ঘুরিয়ে দিচ্ছি। বাইরের অবস্থা দেখেছ? এই দেখো কাপড় জামা সব ঝুলিয়ে রেখেছি, কি করব, শুকিয়েছে কিনা তাও জানি না। এ মোটামুটি শুকিয়েছে। আর আজকে হচ্ছে টিউসডে, মঙ্গলবার, আর এখন বাজে ওই 6:40 মতো। রান্নাঘরে এসে গেলাম। চলো, পায়রা সন্তানদের আসা তো সম্ভব নয়, এই বৃষ্টিতে ওরা কি করে আসবে। আমি টুকটাক কাজগুলো আগে সারি, তারপরে আবার আসছি। এই বৃষ্টির মধ্যে দেখো বাস এসে গেছে। ইস কি অবস্থা, এসব বাচ্চাগুলো কি করে যাবে। সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, কি রে বাবা। এই দেখো যাচ্ছে রেনকোট পরে, দেখেছো? এই রান্নাঘরের সামনে বসে আছে। শুয়ে থাকলে কি করে হয় বলো, গলায় আটকে যাবে তো। ওঠো, ওই দেখ কি করে পরাবো, ওঠো।
চা নিয়ে বসে পড়লাম। এই বিস্কুটটা দেখো, এইটুকু, এটা কি? এই যে মহিলা এখানে এসে এখন বসলো। ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, এখন এই বেসিনে হ্যান্ড ওয়াশ করছি। ডেলি ওয়্যারগুলো আমার না কাচলে না নিজেরই অস্বস্তি লাগে, আমি এরকম জমিয়ে রাখতে পারি না। আমি কাপড় কাচি আর তোমরা দেখো কাল ভদ্রলোক এসে মেশিনটাকে শুইয়ে ফেলে অনেক চেষ্টা করেছেন যদি জোড়াতাপি দিয়ে কিছু করা যায়, কিন্তু শেষ রক্ষে আর হয়নি। ম্যাগি বেরিয়ে গেছে আর আমি আমার ডেলি ওয়্যারের 2-3টে জামা যা ছিল সেগুলো হ্যান্ড ওয়াশ করে আর ওই ঘরের ভেতরে র্যাকটা দিয়ে বারান্দার দিকে শুকোতে দিলাম। জানো জল তো একটু একটু পড়ছেই, কি করব বলো? মানে হাতে নিংড়োনো আর মেশিনে নিংড়োনো দুটোর মধ্যে তো তফাৎ থাকবেই। আজকে তো বেরোতেই পারবো না, দেখি ওয়াশিং মেশিন একটা না হলেই চলে না। আর গুড্ডি পুরো ফাইন্যান্স করছে। গুড্ডি আমাকে বলল যে আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওয়াশিং মেশিন একটা কিনে নাও। তুমি এইমাত্র 26,000 দিয়ে একটা মোবাইল কিনেছো, কাজী আমি এখন রোজগার করছি, আমার প্রমোশন হয়েছে, মাইনে বেড়েছে, তো আমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে ফাইন্যান্স করে দিচ্ছি, তুমি ওয়াশিং মেশিন একটা কিনে নাও। মেয়ে আমাকে কিনে দিচ্ছে ওয়াশিং মেশিনটা। যাই হোক, কিন্তু যাবো কি করে? এই রকম অবস্থায় কি যাওয়া যায়? তারপরে বললাম না দেবুর দাদু মারা গেছেন, কালকে বলেছি কি জানি না, মনে নেই। দেবুর দাদু মারা গেছেন, কাজী দেবু গেছে সে দেশে, ক্যানিং পার করে আরও ভেতরে সেখানে গেছে। তো এবার দেবু অ্যাভেলেবেল কিনা, এসে বসতে পারবে কিনা, কেননা আমার দোকান হচ্ছে গড়িহাটে, সেই গড়িহাটের দোকান থেকেই আমি সবসময় ইলেকট্রনিক গুডস কিনি, আর কোথাও থেকে আমি কিনি না। তো সেখানে যেতে গেলে অবশ্যই ম্যাগির সঙ্গে কারুকে তো থাকতে হবে বাড়িতে, না নাহলে তো যেতে পারবো না। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বেরোবো, দেখি কবে হয়। আর এই রকম অবস্থায় তো মানে দেবু বসতে পারলেও আমি বেরোতে পারবো না, তারপর আবার আমার জ্বর হয়ে গেলে আমি তো মরেছি। কি অবস্থা, মানে দুর্যোগের মতো জানো। আজকে যেন মানে একেবারে এক্সট্রিম বৃষ্টি হচ্ছে, আর এখন আরও বৃষ্টিটা বেড়ে গেল। ম্যাগিকে নিয়ে বাপি চলে গেছে, আজকে তো ভিজবেই, ও নিচে নিয়ে গেছে, কিন্তু তাও মানে জানি তো কিছু তো ভিজবেই। বলো, ও বললো কি করবো ম্যাডাম, এরকম বৃষ্টি পড়ছে, সত্যি ওই বা কি করবে। যাই হোক চলো, আমার কাঁচাটা হয়ে গেল, জল পড়ে পড়ুক, আর কি করব, পরে আসছি তোমাদের কাছে আবার। আর রান্না আজকে আমি একটু কিমা করব, চিকেন কিমা ছিল, সেই চিকেন কিমাটা আজকে করব। খিচুড়ি করাই যায়, আজকের দিনে খিচুড়িটাই হচ্ছে একদম মানে পারফেক্ট লাঞ্চ। কিন্তু ওই খিচুড়ি না করে সেই পড়েও থাকে, বেশি হয়ে যায়, ওসব ঝামেলার মধ্যে যাচ্ছি না। ভাবছি ঢ্যাঁড়স সেদ্ধ করতে দেবো, মানে ঢ্যাঁড়স ভাতে আর কিমা, এই আমার লাঞ্চ হয়ে যাবে। এই যে ম্যাগু এসে গেছে, বললো হ্যাঁ একটু তো ভিজেছে তলাটা। একটু স্লাইট আকাশে আলো দেখা দিয়েছে, কিন্তু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর জলও মানে একটু কমেছে বোধহয়, আগে মানে অনেক বেশি জল জমেছিল, সেখান থেকে একটু কমেছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, এই যে দুধটা জাল দেওয়া স্টার্ট করেছি, আর কিছুই হয়নি, দেখছো গ্যাস ফাঁকা। এইবারে আমি ম্যাগির মাংস বসাবো, এই যে কুকারও নিলাম, দিয়ে ম্যাগির মাংসটা বসাই, ভাত বসাই, আমার কিমার সব ব্যবস্থা করি, এই আর কি। আর ঢ্যাঁড়সটা সেদ্ধ করতে দেবো, বাস। এই তো এই দুটো রান্না, কিমা আর ঢ্যাঁড়স। আবার চেঁচাচ্ছে কেন বাবা? দুধ রেখে যাচ্ছি, কি সাহস আমার দেখো। ও সেই দরজার কাছে গিয়ে চেঁচাচ্ছে। আবার বাইরেটা অন্ধকার হয়ে এসে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানো। আমি এদিকে দেখো ভাত আমার হচ্ছে, মাংস বসিয়ে দিয়েছি ম্যাগি, আর এখানে ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে দিচ্ছি, আর কিমার সব সরঞ্জাম রেডি করে রেখেছি। এই ঢ্যাঁড়সটা একটু আর 5 মিনিট ওয়েট করি, ওটাকে নাবিয়ে তারপর কড়া বসাবো। এই যে এখানে চিকেন কিমা আছে, আর এই আলু রেখেছি কেটে, আর এই পেঁয়াজ আর টমেটো। এই ঢ্যাঁড়সটা সেদ্ধ হচ্ছে, একটু তো টাইম লাগবে না।
আমার মেয়ে দেখো এখানে শুয়ে আছে ও দিদির ঘরের সামনে। এই যে ভিন্ডিটা সেদ্ধ হচ্ছে এখন, এই মুহূর্তেই আমি ওটাকে নামিয়ে কিমাটা চাপাতে পারছি না, তাই জন্যে ভাবলাম সময়টা নষ্ট না করে তোমাদের সঙ্গে আজকের টপিকটা আলোচনা করে নিই। আজকের টপিক হচ্ছে কাউকে কখনো জোর করে তোমার সঙ্গে কথা বলানোর চেষ্টা করবে না। দেখো, যদি কোনো মানুষ তোমার সঙ্গে কথা বলতে না চায় তাহলে তাকে কখনো জোর করবে না, এই কারণে তার মানে সে তোমার সঙ্গে কথা বলতে চায় না। আর মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে তার প্রিয়জন হলেই, তাই না? তো যদি সেই প্রিয়জনের তোমার সঙ্গে কথা না বলেও থাকাটা সম্ভব হয়, সে যদি মানে মনে করে যে না, কথা না বলেও আমি বহালতবিতে থাকতে পারবো, সেই মানুষকে কথা বলবার জন্যে আর জোরাজোরি করাটা বোকামি। কেননা দেখো, যতই ব্যস্ততা থাকুক না কেন, সারা 24টা ঘন্টা কিন্তু কম সময় নয়, এবং 24টা ঘন্টার মধ্যে কিছু সময় সে যদি তোমার সঙ্গে কথা বলতে না চায়, তোমার খেয়াল রাখতে না চায়, বা অ্যাটলিস্ট তুমি কেমন আছো, কি করছো, এইটুকু জানার মতো যদি তার 2-3 মিনিট 5 মিনিট টাইমও হাতে না থাকে, তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে সে তোমাকে অ্যাভয়েড করছে, সে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। এবার এই রকম পরিস্থিতিতেও অনেকে আছে যারা জোরাজুরি করে বা রিকোয়েস্ট করে বা মন খারাপ করে বসে থাকে। আমি বলবো এই ব্যাপারে মন খারাপ করারও কোনো প্রয়োজন নেই, এবং তাকে রিকোয়েস্ট বা জোরাজুরি করারও কিন্তু কোনো দরকার নেই। সে যেই হোক, সবসময় যে প্রেমের সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক হবে তা নয়, কোনো রিলেটিভও হতে পারে, কোনো বিশেষ মানুষও হতে পারে, যেই হোক না কেন, সে যদি দেখো যে তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তাহলে কিন্তু আমার মনে হয় তুমিও নিজেকে ঠিক সেইভাবেই তাকে পাল্টা জবাবটা দাও, কথা না বলে। এবং দেখো, একজন মানুষ যদি তোমার সঙ্গে কথা না বলে, তাহলে এমন কখনো হবে না যে তোমার জীবন থমকে যাবে, সেটা কখনোই হয় না। একটা কথা প্রচলিত আছে যে কারুর জন্যে কারুর আটকায় না। তো সামান্য যদি সে কথাই না বলতে চায়, তাহলে তার জন্যে আর হাপিত্তা করে বসে থাকা বা তার জন্যে মন খারাপ করা বা কেন কথা বলছে না সেইটা নিয়ে একটা চিন্তাকে আনা কোনো মানেই হয় না। এটা তো তুমি তোমার সময় নষ্ট করছো, আর তুমি তোমার নিজের ব্রেনের আননেসেসারি এক্সারসাইজ করাচ্ছ। কি দরকার? সে যখন কথা বলতে চাইছে না, তখন নাই বা কথা বলুক। সে ছাড়া আরও পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা হয়তো তোমার সঙ্গে কথা বলতে চায়, তাদের সঙ্গে কথা বলো। আর আমি ব্যস্ত, আমি ভীষণ ব্যস্ত, আমার একদম সময় নেই, এই কথাগুলো জানবে সব থেকে লেম এক্সকিউজ। যাদের কাছে আর কোনো রকম মানে রিজন দেওয়ার কিছু থাকে না, যারা লেম এক্সকিউজ দিয়ে ছুটকারা পেতে চায়, তারাই এই জাতীয় কথাগুলো বলে যে আমি ভীষণ ব্যস্ত, আমার টাইম নেই, আমি একদম সময় করতে পারছি না যে তোমার সঙ্গে কথা বলবো। কাজী এই জাতীয় কথাগুলো একদমই পাত্তা দেবে না। নিজের জীবন নিয়ে চলো, নিজের কাজে মন দাও, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, এবং যারা তোমাকে গুরুত্ব দেয়, যারা তোমাকে ভালোবাসে, তারা ঠিক সময় বার করে নেবে তোমার সঙ্গে 1-2 মিনিট 5 মিনিট কথা বলবার জন্যে। এটার জন্যে জোর করে কারুকে কথা বলানোর চেষ্টা একদমই করো না। গুরুত্ব যে দিতে পারবে না, তাকে কখনো জোর করে গুরুত্ব আদায় করতে যেও না। কথা বলছে না, না বলছে, থাকুক, দরকার নেই। তোমারই বা কি দরকার তার সঙ্গে কথা বলার? তো এটাই ছিল আজকের আমার টপিক। এই ব্যাপারটা নিয়ে অনেকেই জানি কনসার্ন থাকে, অনেকেই খুব দুঃখ পায়, অনেকেই মনের মধ্যে একটা চিন্তা আনে যে ওই মানুষটা কেন আমার সঙ্গে কথা বলছে না, কেন সে এতই ব্যস্ত যে একটু টাইম পাচ্ছে না কি আমার খোঁজ খবর নিতে, আমার কি প্রবলেম, আমার কেমন যাচ্ছে দিনগুলো, সেইটুকু একটু খবর নেওয়ার কি কোনো টাইম পাচ্ছে না। এটা কিন্তু অনেক সন্তানরাও করে, তার বাবা মাকে ফোন করবার বা কথা বলবার মতো তারা টাইম খুঁজে পায় না। তো সেই সব
জায়গায় না নিজেকে গুটিয়ে নিতে হয়, নিজেকে তার কাছ থেকে সরিয়ে নিতে হয়। তারও যে গুরুত্ব তোমার কাছে নেই সেটা কিন্তু পরিষ্কারভাবে তোমারও উচিত তাকে বুঝিয়ে দেওয়া। যার গুরুত্ব দেওয়ার তাকে তোমাকে বলে দিতে হবে না যে তুমি আমাকে ফোন করো বা তুমি আমার খোঁজ নাও বা তুমি আমার সঙ্গে কথা বলো। সে কিন্তু নিজের তাগিদেই তোমার সঙ্গে কথা বলবে, তোমার খেয়াল রাখবে, তোমার whereabouts জিজ্ঞেস করবে, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করবে। সে কনসার্ন থাকবে, তার মানে সে গুরুত্ব দিচ্ছে তোমাকে। আর গুরুত্ব দেওয়া মানুষগুলোর মধ্যে যতই ব্যস্ততা থাকুক না কেন, সে কিন্তু জানে তার সারা দিনের মধ্যে কি করে সময় তোমার জন্য বার করে নিতে হয়। কাজী এই ব্যাপারটা নিয়ে তোমরাও কিন্তু একদমই অসন্তুষ্ট হও না বা রাগারাগি করো না বা মনে দুঃখ পেও না। তো এটাই ছিল আজকের টপিক। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তো চলো এইবারে দেখি আমার ভিন্ডিটা সেদ্ধ হলো কিনা, আর তারপরে আমার কিমার রান্নাটা শুরু করব। এই দেখো, এই ভিজে ভিজে বেচারা আমার পায়রা সন্তান এসছে চাল খেতে। আহা, দাঁড়াও ওকে আগে দিই। পেটের জ্বালা এরকমই হয়, দেখেছো? বেচারা এই বৃষ্টিতে একটু পরিষ্কার হয়েছে, ছুটে এসেছে। এই যে চাল দিয়েছি আমি, 1 মুঠো চাল দিয়েছি, এটাই ওর কাছে অনেক। খেয়ে নিচ্ছে। ভাতটা হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি। এবার ঢ্যাঁড়সটাকেও সরাই, জানো। এবারে কিমাটা আরম্ভ করতে হবে, না হলে হবে না। এই সেদ্ধ হয়েই গেছে মনে হয়। সেদ্ধ হয়ে গেছে, কিমাটা চাপিয়ে দেবো এবার। আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলা দিয়ে একটু কষাচ্ছি। এই যে চাপিয়ে দিলাম, এ হতে থাক, স্লো কুকিংয়ে ঢাকা দিয়ে দিলাম। কিমাটা হচ্ছে, আমি চলে এলাম ব্রেকফাস্ট খেতে। এখন বাজে 9টা 25। উফ, বাইরের অবস্থা সেম। আর এই যে আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে। চলো বসি একটু, হাওয়ার তলায় দাঁড়িয়েছি। বৃষ্টি হলে হবে কি, আরো যেন মনে হয় গুমোট, জানো তো। বাপরে বাপ, খুব গরম হয়। সেই একই ব্রেকফাস্ট, আপেল আর এখানে ওটস। ওটসের দুধটা আবার একটু বেশি হয়ে গেছে। আসলে এইটুকু দুধ না লেফট ওভার ছিল, জানো তো। নতুন তো দুধ জাল দিয়েছি, তোমরা দেখেছো। আর এটা লেফট ওভার ছিল, তাই ভাবলাম লেফট ওভারটাও মানে উঠিয়ে দিই, দিয়ে ফ্রেশ ডেচকিটা মেজে নতুন দুধ করেছি। তাই একটু বেশি হয়ে গেছে, এতটা খেতে পারবো বলে মনে হয় না। আজকে আকাশটা ফুটো হয়েছে, জানো তো, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিনের দোকানে যাব আজকে, তো প্রশ্নই ওঠে না। দেখি কবে যাই। আমার ব্যাংকেরও একটু কাজ আছে, আমি ভাবছি একেবারে সবকিছু সেরে নেবো। ওইদিকেই যখন যাচ্ছি, এখন চট করে তো প্ল্যান করা যাবে না, সবই ডিপেন্ড করছে আকাশের ওপর। আর এই বৃষ্টিতে না ওই জলের ওপর এরকম ভাবে কাদা, এই জলে আমার একদম ভাল লাগে না। তার আগে না স্যান্ডাক জুতো ছিল আমার, জানো তো, পরতাম যখন কলেজ টলেজ যেতাম। কি ওই স্যান্ডাকের জুতো পাওয়া যায় বাটায়, সেই কিনতাম। আমার মাও পরতো, আমিও পরতাম স্যান্ডাকের জুতো। ওইগুলো ওয়াটারপ্রুফ হয় না, জলে হাঁটতে অনেক সুবিধে হয়। আর এখন আজকাল আর সেসব বেরোইও না, কিছু না, ওসব কলেজ ফলেজও নেই, কিছুই না। তাই আমি আর স্যান্ডাকের জুতো কিনি না, বহু বছর হয়ে গেছে কিনি না। তাই এখন আমার যেগুলো সব ডক্টর সোলের লেদার শু, মানে চটি আর কি, চপ্পল যেটা, সেইগুলো জলেতে না পুরো নষ্ট হয়ে যায়, জানো তো। ওই জন্য আমি মানে খুব একটা বেরো, যদিও আমি হাঁটবো না, তো এখান থেকে উবেরেই যাব, কিন্তু ওখানে গিয়ে তো একটু রাস্তায় হাঁটতে হবে। এমন তো না যে উবের আমাকে একবারে দোকানের মধ্যে ঢুকিয়ে দেবে। আর ওই গোলপাড় গড়িয়াহাটের এলাকাটা না প্রচন্ড জল জমে, জানো তো। ওই সাদার্ন অ্যাভিনিউ, ওই সব ভীষণ জল জমে। কিমার গন্ধ বেরিয়েছে। চলো খেয়ে নি আগে, কথা বলতে বলতে আরো দেরি হয়।
এই যে কিমাটা তোমাদের দেখিয়ে দিলাম, এই রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলেও নিয়েছি। এইবারে আমি যাব চান করতে। সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই। ভিডিওটা শুরু করেছিলাম বৃষ্টি দিয়ে, আর এবারে শেষ করেও দিচ্ছি এই বৃষ্টিকে সাক্ষী রেখে। কিরম জল জমে গেছে দেখতেই পাচ্ছ। তো এত অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।